বিদ্রোহের আগুনে মুক্তির ৩৬ জুলাই শহীদদের স্মরণ। রাজশাহী বিভাগ জুড়ে শোভাযাত্রা, চিত্র প্রদর্শনী সহ নানা কর্মসূচি। গণ অভ্যুত্থানের চেতনায় দেশ গঠনের অঙ্গীকার। টাকা দিলেই মিলছে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা। রাজশাহীতে সমাজসেবা কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সিন্ডিকেট সুবিধাভোগীদের সিম রেখে অর্থ আত্মসাতেরও অভিযোগ। আইন লঙ্ঘন করে পদ্মা নদী রক্ষা বাঁধের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন। চাঁপাইনবাবগঞ্জে হুমকির মুখে ঘরবাড়ি ও কৃষিজমি। লাঠিসোঁটা নিয়ে দিনের পর দিন পাহাড়ে বাসিন্দারা। এবং নওগাঁর গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা। ছিনতাই, ইফটিজিং সহ যেকোনো অপরাধ শনাক্ত করে বার্তা পাঠাচ্ছে পুলিশ কন্ট্রোল রুমে। দীর্ঘমেয়াদী হলে নিরাপত্তা বাড়ার আশা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদদের স্মরণে রাজশাহী বিভাগের জেলায় জেলায় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। আলোচনা ও স্মরণ সভায় বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই নতুন বাংলাদেশে ফিরেছে গণতন্ত্র, বাক স্বাধীনতা। হাজারো তাজা জীবনের বিনিময়ে এসেছে ৩৬ জুলাই। বিদায় হয়েছে ফ্যাসিস্ট। নতুন বাংলাদেশ পেল ছাত্র জনতা। শহীদদের রক্তঋণ শোধের দিনটিকে স্মরণে পালিত হলো নানা কর্মসূচি। বুধবার রাজশাহী বিভাগের প্রতিটি জেলায় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে স্মরণ করা হয় জুলাইয়ে আত্ম উৎসর্গকারীদের। এতে শহীদ পরিবারের সদস্য ও আহত সহ ঢল নামে সর্বস্তরের মানুষের। গণঅভ্যুত্থানের চেতনায় দেশ গঠনের অঙ্গীকার করেন তারা। তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমরা তাদের প্রতি দোয়া এবং শ্রদ্ধা জানাই। সরকারের কাছে দ্রুত এই হত্যাকারীদের যেন বিচারের আওতায় আনে, তাদের সাজা কার্যকর করে। যারা জুলাই আহত নিহত হয়েছেন সে সমস্ত পরিবারকে আমরা সবসময় তাদের খোঁজখবর রাখি। তাদেরকে সর্বোচ্চ সম্মান এবং সকল কিছু ভাতা প্রদান এবং চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনাও দেয় জেলা প্রশাসন। জুলাই চেতনাকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। এছাড়া জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় তাদের কবর জিয়ারত ও ফাতেহা পাঠও করা হয়। আর আহতদের সুস্থতা চেয়ে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপনে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী। বিস্তারিত জানাতে ক্যাম্পাসে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। রানা, জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপনে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আলোকচিত্রী প্রদর্শন করা হয়েছে এবং সকাল থেকে এটি চলছে। এটি মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন রয়েছে সেই সিনেট ভবনের সামনেই আলোকচিত্রী প্রদর্শন এবং একই সাথে সেই সময়কার যে ভিডিওগুলো সেগুলো আসলে দেখানো হচ্ছে। আমরা সকাল থেকেই দেখেছি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে আসছেন এবং তারা সেই সময়কার যে স্মৃতি সেটি আসলে তারা দেখছেন। তারা বলছেন 2024 সালের যে জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সেই সময় যে ঘটনা প্রবাহগুলো ছিল, অর্থাৎ আন্দোলন সংগ্রাম এবং একই সাথে তাদের প্রতিবাদ এবং সেই সময়কার পুলিশ যে নির্যাতন এবং তার প্রতিবাদে শিক্ষার্থীদের যে প্রতিবাদ করা হচ্ছে এবং এখানে শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেটি বলছেন এই উদ্যোগটা নিয়ে কথা বলেন, বলছেন যে এই উদ্যোগ আসলে খুবই ভালো এবং এই যে আলোকচিত্র প্রদর্শনী এবং যে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী এর বাইরেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজন রয়েছে এবং সেই আয়োজনগুলোতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার নেতৃত্বে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি হয়েছে। সেই র্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী তারা উপস্থিত ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের নানান সংগঠন এই দিনটি উদযাপন করছে এবং একই সাথে রাজশাহী জেলা প্রশাসন
তারাও কিন্তু ওই দিনটি নানাভাবে উদযাপন করছে। সকালে তারা জেলা শিল্পকলা একাডেমিতে সভা করেছে এবং একই সাথে সকালে সিএনবি মোড়ে যে স্মৃতি সৌধ রয়েছে সেখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এখানে যারা রয়েছেন তারা বলছেন যারা হামলায় আহত হয়েছিলেন তাদের সেবা শুশ্রূষা এবং তাদের চিকিৎসা করতে হবে এবং একই সাথে যারা নিহত রয়েছেন তাদেরকে সম্মানিত করতে হবে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। টাকা দিলেই মিলছে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা। রাজশাহীতে মেম্বার প্যানেল, চেয়ারম্যান ও সমাজসেবা কর্মকর্তার সমন্বয়ে গড়ে উঠেছে অনিয়ম দুর্নীতির সিন্ডিকেট। এমনকি ভাতাভোগীদের সিম কার্ড নিজেদের কাছে রেখে চক্রটি অর্থ আত্মসাৎ করছে বলেও অভিযোগ উঠেছে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। 6 লাখ এবছর 3 লাখ কমে হচ্ছে। রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের মেম্বার শাহাদাত হোসেন গত 2 বছরে প্রতিবন্ধী ভাতার 9 লাখ টাকা নিজের পকেটে ঢুকিয়েছেন, সেই গল্পই করছেন তিনি। অবশ্য ক্যামেরার সামনে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। যদি কেউ বলে থাকে তাহলে এটা মিথ্যা কথা বলেছে। ভাতাভোগীরা যেই মুঠোফোন নাম্বারে টাকা পান সেই নাম্বার বছরের পর বছর ধরে নিজের কাছে রেখে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সম্প্রতি বাগমারা থেকে স্ট্যান্ড রিলিজ হয়েছেন সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান। জেলার 9টি উপজেলায় মেম্বার, চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের নিয়ে সিন্ডিকেট করে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ও শিক্ষা ভাতা দেয়া হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় মেম্বাররা 5 থেকে 10,000 টাকার বিনিময়ে সুস্থ মানুষকে প্রতিবন্ধী ভাতার কার্ড দিচ্ছেন। বেশ কয়েকটি পল্লী ঘুরেও সমাজসেবা অধিদপ্তরের তালিকায় থাকা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর 761 জন শিক্ষার্থীর কোনো হদিস মেলেনি। বয়স্ক ও বিধবা ভাতা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। মেম্বার যারা মেম্বার, চেয়ারম্যান তাদের আত্মীয় টানে, যারা গরিব তাদের দিক 5,000 টাকা 10,000 টাকার বিনিময়ে তাদেরকে সুস্থ লোককে প্রতিবন্ধী সাজায় তাদেরকে ভাতা করে দিয়েছে। তবে মেম্বার ও প্যানেল চেয়ারম্যানরা ভাতাভোগীদের কাছ থেকে টাকা নেয়ার কথা স্বীকার করলেও সেই টাকা উপজেলা সমাজসেবা অফিসারের কাছে দেওয়ার কথা জানান তারা। আবার অনেকে করেন অস্বীকার। অফিস নিছে, আপনার সমাজসেবা অফিস। কোনো প্রতিবন্ধী বা বয়স্ক ভাতার কারো 100টি টাকা খেয়েছি বা কারো 1 কাপ চা খেয়েছি, আমাকে আইনগত দিক থেকে যেটি শাস্তি দিবে আমি সেটি গ্রহণ করব। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও জেলা প্রশাসক জানান তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এইরকম অভিযোগ যদি আসে অবশ্যই সেটা আমরা তদন্ত করে যদি যে প্রাপ্য নয় তাকে যদি দেওয়া হয় সেটি আমরা ক্যান্সেল করে দেবো। আমরা প্রত্যেকটা কার্ড ধরে ধরে ব্যক্তিকেও কিন্তু যাচাই করবো। শনাক্তকৃত ফর্মের আমাদের বিষয় আছে, সেটা আসলে আছে কিনা অফিসে আমি এখনো পর্যন্ত পাইনি। যদি না থাকে অটোমেটিক্যালি যেটা ভুয়া বলতেছি আমরা সেটা বাতিল হবে। জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে 3 মাস পর পর 1,950 টাকা করে বয়স্ক ভাতা পান 1,05,330 জন, বিধবা ভাতা পান 47,617 জন। 3 মাস পর 2,700 টাকা করে প্রতিবন্ধী ভাতা পান 82,929 জন। এছাড়া আরও বিভিন্ন ভাতাভোগীর সংখ্যা 2,774 জন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। তার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি রাশেদ রিপন। সরাসরি যাচ্ছে সেখানে। রিপন। রাজশাহীতে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী এবং অনগ্রসর যে জনগোষ্ঠীর বিশেষ এবং শিক্ষা ভাতা প্রায় এটি 2,40,000 মানুষ এই ভাতাভোগী রয়েছেন এবং এই 2,40,000 যে মানুষ রয়েছেন তাদের মধ্যে কিন্তু অনেকেই রয়েছেন যারা আসলে এই ভাতা পাবার যোগ্য না। অনেকে আসলে টাকা দিয়ে আসলে এই ভাতা পাইয়ে থাকেন। এ ধরনের অভিযোগ কিন্তু আমরা নানাভাবে পেয়েছি। তো আমরা এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি রাশেদ রিপন। আপনার কাছে আমরা একটু জানতে চাই যে এই যে রাজশাহীতে যারা ভাতা পাচ্ছেন, আমরা অনেক অভিযোগ পাচ্ছি যে টাকা দিয়ে ভাতা করছেন, আবার যারা ভাতা আসলেই পাবার যোগ্য তারা পাচ্ছেন না। আসলে এই বিষয় নিয়ে আপনি কি মন্তব্য করবেন? ধন্যবাদ। আসলে সার্বিকভাবে যে সেফটি নেট যে এটা দরিদ্র মানুষের পাওনা, এটা রাষ্ট্রের কাছে পাওনা
এবং এইটা কোনো আসলে ভিক্ষা জাতীয় কিছু বিষয় না, এটা আসলেই তাদের একবার প্রাপ্য যেটা সেইটা। এবং সেক্ষেত্রে যেটা আমরা জানি যে উন্নয়ন ধারায় যে মানুষগুলো উন্নয়নের গাছে উঠতে পড়ে যাওয়ার সম্ভাবনা, তাদেরকে আসলে সেফটি নেট দিয়েই আটকে রাখা হয় এবং এই মানুষগুলো যে প্রাপ্য সেটা থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং এটা একটি খুব বড় ধরনের অন্যায়। আমরা মাঠে কিছু তথ্য পেয়েছি যে এমনও দেখা গেছে যে তাদের কারো কাছে ভাতা দেওয়া হবে বলে তার সিমটা 1 বছরের জন্যই রাখা হয়েছে। এই 1 বছরের ভাতাটা সেই সমাজসেবা এবং স্থানীয় সরকারের যে সিন্ডিকেট তারা সেটা ভোগ করছে, তারপরে হয়তো একটা সময় 1 বছর পরে তাদেরকে দেওয়া হচ্ছে, এরকম বিষয়গুলো আছে। এবং এমনও দেখা গেছে যে তাদের অনেকের ক্ষেত্রেই যে দেওয়া হচ্ছে কিন্তু তাদেরকে এলাকায় যে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা কিছু প্রমাণও দেখেছি এবং বিগত সময়ে বাগমারা, বিশেষত বাগমারা এলাকায় একজন সমাজসেবা অফিসার আনিসুর রহমান, তার বিষয়ে যেটা জানা গেছে যে তিনি এই সাম্প্রতিক খুব অল্প সময়ের মধ্যে প্রায় 50 লক্ষ টাকা দুর্নীতি করেছেন এবং এটা পুরোটাই হচ্ছে এই সেফটি নেটের টাকা। এবং সেফটি নেটের কোন টাকা? সেটা হচ্ছে বিধবা ভাতা, দরিদ্রদের জন্য যে অসহায় দরিদ্রদের জন্য ভাতা এবং অনেক ক্ষেত্রে প্রতিবন্ধী ভাতা এবং অনেক ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী সহ অনেক অসহায় মানুষকে দেওয়ার জন্য যে ভাতাগুলো থাকে সেগুলো থেকে তারা এই টাকাটা তছরূপ করেছেন। এবং এর সাথে স্থানীয় যে মেম্বার তারাও যুক্ত এবং তাদেরকে আক্ষেপ করতে শোনা গেছে যে 60 লক্ষ টাকার কাজ হয়েছে, তারা 15 লক্ষ টাকা পাওয়া, এরকম মেম্বার এরকম বলেছে, এরকম আমরা ভিডিও আমরা দেখেছি। এবং যে কর্মকর্তাকে স্ট্যান্ড করা হয়েছে যে আনিসুর রহমান, তার বিরুদ্ধে কিন্তু এই জাতীয় অভিযোগ এর আগেও ছিল, কিন্তু সে বিষয়গুলো কিন্তু এখন দেখা হয় নাই। এবং স্বাভাবিকভাবে আমরা যেটা মনে করি এই জাতীয় ক্ষেত্রে যে এরা পার পেয়ে যাচ্ছে কিনা, আসলে তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই জন্য আসলে তারা এই যে স্ট্যান্ড রিলিজ হয়ে সেখানেই ক্ষান্ত হয়ে যাচ্ছে কিনা। পাশাপাশি আরেক জায়গায় যাচ্ছে, সেখানে যেহেতু একই রকমের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, এই যে বারবার অভিযোগ হওয়ার পরেও কোনো ব্যবস্থা হচ্ছে না, এই জন্য এরা পার পেয়ে যাচ্ছে এবং এ ধরনের কর্মকাণ্ডে বারবার জড়িয়ে পড়ছে কিনা, আপনার কি মনে হয়? আসলে এই জাতীয় ঘটনা এর আগেও ঘটেছে। বিগত সরকারের আমলে একজন কর্মকর্তাকে আমরা দেখেছি, তার বিরুদ্ধে তাদের যে দাপ্তরিক মামলা রয়েছে, তারপর আমরা দেখলাম যে সে স্থানীয় মেয়র এমপির পিছু পিছু সবসময় ঘুরে বেড়াচ্ছে। এরা যখন দুর্নীতির কোনো মামলায় পড়ে বা সংকটে পড়ে তখন কিন্তু তারা যে রাজনৈতিক লেবাস সেইটা ধারণ করে সেটা থেকে পার পাওয়ার চেষ্টা করে। কিন্তু সরকারিভাবে এই জাতীয় একটা নক্কারজনক কাজের ক্ষেত্রে তাদের যে শাস্তি হওয়ার কথা সেইটা অতীতেও হয় নাই। এখনও যে প্রক্রিয়া, এখন তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে, কিন্তু স্ট্যান্ড রিলিজ তো কোনো আসলে শাস্তি, সে অর্থে শাস্তি না। আমরা জানি যে তার বোধহয় আর কয়েকদিন চাকরি রয়েছে। এখন যদি সে এই মামলা এটা কোনো ধরনের মানে তার বিরুদ্ধে ব্যবস্থা না নিতে যে পার পেয়ে যায়, সে আসলে পার পেয়ে যাবে। এবং আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং সরকারের এক্ষেত্রে যেটা সবচেয়ে জরুরি বিষয় যে এক্ষেত্রে দেখার জন্য একটি হচ্ছে টাস্কফোর্স থাকা দরকার এবং তারা সব জায়গায় যেন রুটিন চেক আপ করে। এইটা যদি হয় তাহলে মনে হয় থেকে বেরিয়ে আসার সুযোগ থাকবে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন যে নানা সমাধানের উপায়, এই সংকটগুলো আসলে এইভাবেই কাটিয়ে ওঠা সম্ভব বলে তিনি মনে করেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে এখন পর্যন্ত সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। বিভাগীয় সময় আরও থাকছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, খানাখন্দে ঘটছে দুর্ঘটনা, বেহাল সিরাজগঞ্জ সদর রায়গঞ্জ আঞ্চলিক সড়ক, দুর্ভোগে 3 গ্রামের মানুষ, শিগগিরই নতুন করে নির্মাণের আশা। চাঁপাইনবাবগঞ্জে বালুমহাল আইন লঙ্ঘন করে লোকালয়ের কাছাকাছি পদ্মা নদী রক্ষা বাঁধের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে 1 মাস ধরে লাঠিসোঁটা নিয়ে নদী পাহারা দিচ্ছেন স্থানীয়রা। দফায় দফায় ভাঙচুর করা হয়েছে ড্রেজার ও বালু উত্তোলনের সরঞ্জাম। বাঁধ, বসতবাড়ি, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান রক্ষায় নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবি তাদের। জাহাঙ্গীর আলমের তথ্য ও শাহজাহান আলীর ছবি নিয়ে রিপোর্ট। দফায় দফায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে ড্রেজার ও বালু উত্তোলনের যন্ত্রপাতি। লাঠিসোঁটা হাতে স্থানীয়দের এই প্রতিরোধ। গত 1 মাস ধরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা, আলাতুলি, শাহজাহানপুর, নারায়ণপুর সহ কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা পালাক্রমে নদী পাহারা দিচ্ছেন। তাদের অভিযোগ, নদী পার ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে প্রতি বছর নদী গর্ভে বিলীন হচ্ছে 1000 বিঘা ফসলি জমি। বাঁধটি তো হুমকির মুখে পড়ে গেছে ইতিমধ্যে, আর বাকি যেটুকু আছে এটুকু একেবারে বিলীন হয়ে যাবে। বাঁধ তো এখন হুমকির মুখে, আমরা যাব কোথায়? আমাদের জায়গা জমি তো আর নাই। 1 মাস ধরে বাঁধ ভাঙচুর, 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 1 মাস ধরে বাঁধ ভাঙচুর,
পানি উন্নয়ন বোর্ড বলছে, নির্ধারিত সীমানার বাইরে বালু উত্তোলন চলতে থাকলে নদী রক্ষা ঝুঁকির মুখে পড়বে। আর জেলা প্রশাসনের দাবি, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাঁধের যাতে না ভাঙে বা বাঁধের প্রতি হুমকি স্বরূপ এরকম কোনো কাজে আমরা অনুমোদন দেব না, বা এরকম কোনো অভিযোগ পেলে আমরা সাথে সাথে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। নির্ধারিত এরিয়ার বাইরে গিয়ে অবশ্যই বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। এমন কোনো ঝুঁকি তৈরি হয় যে সরকারি কোনো অবকাঠামো বা বাঁধ যদি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা তৈরি হয়, সেখানে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নেব। ভারত থেকে প্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার প্রায় ৩৫ কিলোমিটার জুড়ে প্রবাহিত হয়েছে পদ্মা নদী। এর মধ্যে প্রায় ২১ কিলোমিটার এলাকায় রয়েছে নদী রক্ষা বাঁধ। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। ছিনতাই কিংবা ইফটিজিং যে কোনো অপরাধ মুহূর্তে শনাক্ত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নওগাঁ জেলা পুলিশ। শহরের অলিগলি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে এআই ক্যামেরা। শহরের কোনো স্থানে অপরাধীর দেখা মিললেই কৃত্রিম বুদ্ধিমত্তা চিহ্নিত করে বার্তা পাঠিয়ে দিচ্ছে পুলিশ কন্ট্রোল রুমে। রকিবুল ইসলামের ছবিতে এবার রকি রিপোর্ট। প্রতিনিয়ত ছুটে চলা অসংখ্য যানবাহন আর মানুষের কোলাহল এখন নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে কন্ট্রোল রুম থেকে। নওগাঁ শহরের কেন্দ্রবিন্দু মুক্তির মোড় সহ গুরুত্বপূর্ণ সবখানে বসানো এসব এআই নির্ভর ক্যামেরা ঘটনাস্থলের ছবি ও ফুটেজ সরবরাহের পাশাপাশি অপরাধীকে দ্রুত চিহ্নিত করতে কার্যকর ভূমিকা রাখছে। মোড়ে মোড়ে ৪ থেকে ৬টি করে লাগানো ক্যামেরায় এখন নিয়ন্ত্রিত হচ্ছে শহর। ৩৮.৩৬ বর্গ কিলোমিটার এলাকা আর ৩.৫ লাখ মানুষের বাস এই শহরে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যেমন বাড়ছে জনসংখ্যা, তেমনি বাড়ছে অপরাধের প্রবণতাও। তবে এবার অপরাধ নিয়ন্ত্রণে শহর জুড়ে নেওয়া হয়েছে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। কোনো একটা বিপদ হলে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে অপরাধীকে শনাক্ত করতে পারবে, পাশাপাশি অপরাধীরাও বিপদে থাকবে, ভয়ে থাকবে। এআইসিসি ক্যামেরা যেটা ইনস্টল করা হয়েছে নওগাঁতে, যারা ব্যবসায়িক থেকে শুরু করে সবার জন্য খুব উপকারী। এই উদ্যোগটাকে আমরা আসলে একটু পাড়া মহল্লা যদি ছড়িয়ে দিতে পারতাম, তাহলে মনে হয় এই অপরাধ দমনে অনেকটা বড় ভূমিকা রাখে। যে কোনো অপরাধ দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নিতে বড় ভূমিকা রাখছে আধুনিক এই প্রযুক্তি। ফলে অপরাধ অনেক কমে আসবে বলে আশা পুলিশের। আর প্রযুক্তি নির্ভর এই নিরাপত্তা ব্যবস্থা দীর্ঘমেয়াদী টেকসই করা গেলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিরাপত্তা বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। এগুলো কিন্তু পুলিশ মোড়ে মোড়ে দিয়েও কিন্তু সম্ভব না। তো সুতরাং এই এআই ক্যামেরার যে প্রযুক্তি নির্বিচ্ছিন্নভাবে কাজ হচ্ছে, এটা খুব আমার মনে হয় আগামী 1 মাসের মধ্যেই আমরা এটার শতভাগ সুফল পাবো। শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কানেক্টেড ডিজিটাল সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসছি। 99টি ইউনিয়ন ও 11টি উপজেলা নিয়ে গঠিত নওগাঁয় পর্যায়ক্রমে উপজেলাগুলোতেও এমন আধুনিক প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা সম্প্রসারণের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বিভাগীয় সময় আরও থাকছে। আমন মৌসুমের প্রস্তুতিতে ব্যস্ত বরেন্দ্র অঞ্চল। উঁচু জমিতে সেচের জন্য গভীর নলকূপে ভরসা, বেশি দামে সার কীটনাশক বিক্রির অভিযোগ, বাড়ছে উৎপাদন খরচ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দিয়ে অব্যাহতি পাওয়া এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে সাইবার সুরক্ষা আইনে গ্রেফতার করা হয়েছে। ভোরে রাজধানীর মণিপুরি এলাকার একটি আবাসিক ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। বেলা 11:30টার দিকে তানভীরকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। সদর আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে নেয়ার পথে আদালত চত্বরে গাজী সালাউদ্দিন তানভীরের ওপর ডিম নিক্ষেপ করে ছাত্রদল নেতারা এবং বিভিন্ন স্লোগান দেন। এর আগে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেয়ায় বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে গত 2 অগাস্ট তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। বগুড়া রোড হিসেবে পরিচিত সিরাজগঞ্জ সদর রায়গঞ্জ আঞ্চলিক সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে 2 উপজেলার প্রায় 30 গ্রামের মানুষ। সামান্য বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা। এতে খানাখন্দের সৃষ্টি হয়ে ছোট বড় দুর্ঘটনায় হতাহত হচ্ছেন যাত্রী ও পথচারীরা। সড়ক বিভাগ বলছে, সড়কটি নতুন করে নির্মাণের জন্য ইতোমধ্যে একটি প্রকল্প পাশ হয়েছে, দ্রুতই এর কাজ শুরু হবে। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। সড়কে খানাখন্দে জমে আছে পানি, কোথাও কার্পেটিং ও ইট উঠে গেছে, আবার কোথাও কাদামাটিতে চলাচলের অনুপযোগী।
এমন ভোগান্তি পুরাতন বগুড়া রোড হিসেবে পরিচিত সিরাজগঞ্জ সদর রায়গঞ্জ আঞ্চলিক সড়কের। প্রতিদিন সড়কটি দিয়ে সদরের সঙ্গে তারাস ও রায়গঞ্জের ব্যবসা বাণিজ্য ও বিভিন্ন কাজের জন্য যাতায়াত করেন কয়েক হাজার যাত্রী। ভাঙা সড়কের কারণে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। বর্ষাকালেই নয়, গরমকালেও আমাদের যেখানে স্কুলে যেতে 15 মিনিট সময় লাগার কথা, সেখানে আমাদের আধা ঘন্টা সময় লেগে যাচ্ছে। এই রাস্তাঘাটে রুগী নিয়ে কিংবা একটু পোয়াতি নিয়ে হসপিটালে যাওয়ার মতো কোনো শক্তি নেই। সড়ক বিভাগ জানায়, কাঠের পুল থেকে ধানগড়া পর্যন্ত 21 কিলোমিটার নতুন সড়ক নির্মাণের একটি প্রকল্প ইতিমধ্যে পাশ হয়েছে। দ্রুত কাজ শুরু করা হবে। আমরা আগামী সপ্তাহ খুব শীঘ্রই আমরা দরপত্র আহ্বান প্রক্রিয়া যাব এবং আশা করি খুব দ্রুতই কাজ শুরু করা যাবে। সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে 24 ফুট প্রশস্তের 21 কিলোমিটার নতুন সড়ক ও 5টি নতুন সেতু নির্মাণের ব্যয় ধরা হয়েছে 382 কোটি টাকা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। সময় আরেকবার 100 কোটি টাকার প্রকল্প, 2 দফা লিফট সরবরাহ, একাধিক তদন্ত কমিটি, তবু আটকে আছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ লিফট স্থাপন। বিষয়টি সুরাহা করতে অনেকটা লুকিয়ে তদন্ত করে গণপূর্তের উচ্চতর কারিগরি কমিটি। তদন্ত কর্মকর্তারা বলছেন দ্রুত সমাধান হবে বিষয়টির, আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে লিফটের মানে কোনো ছাড় দেওয়া হবে না। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। আলোচিত লিফট জালিয়াতির তদন্তে নির্ধারিত সময়সীমার প্রায় 1 মাস পর 3 আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসে গণপূর্তের উচ্চ কারিগরি কমিটি। হাসপাতালটির 5 তলার আইসিইউতে 1 কোটি 25 লাখ টাকায় বেড কাম প্যাসেঞ্জার লিফট বসানোর কথা ছিল। অভিযোগ উঠেছে ঠিকাদার বসিয়ে দেন সাধারণ মানের লিফট। বিষয়টি ধরা পড়ার পর 2024 সালের জুনে সেটি খোলা হয়। গত বছরের অক্টোবরে দ্বিতীয় লিফট এলে সেটিও নির্ধারিত মান অনুযায়ী না হওয়ায় স্থাপনের অনুমতি মেলেনি। আজকে আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি এখান থেকে সব জানা যাচ্ছে না, আরও আমাদের আইডি গুগল সব চেক করে প্রিলিমিনারি আরও ডাটা নিয়ে আমরা আবারও স্টাডি করতে থাকবো, ফাইনাল কিছু করতে পারিনি। দ্বিতীয় লিফট নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত কমিটির প্রতিবেদনে আগের চেয়েও গুরুতর অনিয়মের অভিযোগ ওঠে। অথচ গণপূর্তের নিজস্ব কমিটি সেই তদন্তের আগেই চিঠিতে জানায় লিফট মান অনুযায়ী সরবরাহ হয়েছে, বাধা নেই স্থাপনে। 2 পরস্পর বিরোধী প্রতিবেদনেই বাড়িয়েছে জটিলতা। ভিন্নতা কেন হলো সেটা একটু আমরা বের করার চেষ্টা করতেছি, ফাইনালি কি হবে সেটা আমরা জানাই দেবো। একটু ভিন্নতা আছে বিদায়তে আবার আসতে হলো। কাউকে বাঁচানো আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যেন আমাদের সঠিক স্পেক্স অনুসারে যে যন্ত্রপাতি আছে সেটা যেন আমরা পাই, এবং সেটা পাওয়ার জন্য 2 বার চিঠি দেওয়া হয়েছে। লিফট না থাকায় বিকল্প উপায়ে 5 তলার আইসিইউতে মুমূর্ষ রোগী ওঠানো নামানো করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। দেখছেন বিভাগীয় সময়, সঙ্গে থাকুন। বিভাগীয় সময় আরেকবার। রাজশাহীর বরেন্দ্রর মাঠে এখন পুরোদমে চলছে আমন মৌসুমের প্রস্তুতি। কোথাও ট্রাক্টর দিয়ে জমি চাষ, কোথাও কাদা তৈরির কাজ, আবার কোথাও চারা রোপণে ব্যস্ত কৃষক ও শ্রমিকরা। তবে বর্ষার ভরা মৌসুমে প্রকৃতির ওপর ভরসা করতে পারছেন না তারা। বিশেষ করে উঁচু জমিগুলোতে সেচের গভীর নলকূপই এখন একমাত্র ভরসা। কৃষকদের অভিযোগ, সার কীটনাশকেরও দাম বেশি নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। এতে বেড়েছে উৎপাদন খরচ, শঙ্কা লোকসানের। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। আষাঢ় বিদায় নিয়েছে, শ্রাবণও পেরোচ্ছে অর্ধেক পথ, অথচ বরেন্দ্রর মাঠে নেই বর্ষার সেই চিরচেনা জলছবি। মেঘ আসে আবার ফিরে যায়, বৃষ্টির প্রতিশ্রুতি মিলিয়ে যায় খরতপ্ত বাতাসে। সবুজে ভরে ওঠার কথা যে মাঠের, সেখানে এখন সেচের পানিতেই টিকিয়ে রাখা হচ্ছে আমনের স্বপ্ন। আবহাওয়া অফিসের তথ্য বলছে জুন ও জুলাই মাসে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কম হয়েছে। বৃষ্টির এই ঘাটতির সরাসরি প্রভাব পড়েছে আমনের আবাদে। ফলে সেচের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে কৃষকদের। এর সঙ্গে সার ও কীটনাশকের বাড়তি দাম। এতে উৎপাদন ব্যয় বাড়ায় ধানের ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কায় লোকসানের শঙ্কা দেখছেন তারা। জমিতে এখন পানি না, গাছের পানি পাই না, পানি যেটা হওয়ার সাথে সাথে গড়িয়ে চলে যায়। সারের দাম বেশি, বিষের দাম বেশি। গতবারকার তুলনাতে আপনার এবার 2200 টাকা বিঘাতে খরচ বেশি হচ্ছে। সব জিনিসের দাম বাড়তি হয়েছে, কিন্তু ধানের দাম নাই। জুন জুলাই মাসে যে বৃষ্টিগুলো হয়ে আসছে, সেই বৃষ্টিগুলোতে প্রায় দিনগুলোতেই দেশের অন্যান্য জেলাগুলোতে বৃষ্টি হয়, কিন্তু রাজশাহী অঞ্চলের কয়েকটা জেলাতে বৃষ্টির পরিমাণ খুব কম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে কৃষকদের উৎপাদন ব্যয়ের চাপ কিছুটা কমাতে জেলায় 17,000 কৃষককে সার ও বীজ প্রণোদনা দেওয়া হচ্ছে। নিয়মিত
নিয়মিত বাজার মনিটরিং করছি। কোথাও এরকম যদি কোনো অসাধু ব্যবসায়ীর অধিক মূল্যে সার বিক্রয়ের খবর আমরা পাই, আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছি এবং এ বিষয়ে কৃষি মন্ত্রণালয় খুব স্ট্রিক্ট অবস্থানে আছে। চলতি আমন মৌসুমে রাজশাহী জেলায় ৮৩,৬০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দ্রোহের আগুনে মুক্তির ৩৬ জুলাই শহীদদের স্মরণ। রাজশাহী বিভাগ জুড়ে শোভাযাত্রা, চিত্র প্রদর্শনী সহ নানা কর্মসূচি। গণ অভ্যুত্থানের চেতনায় দেশ গঠনের অঙ্গীকার। টাকা দিলেই মিলছে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা। রাজশাহীতে সমাজসেবা কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সিন্ডিকেট সুবিধাভোগীদের সিম রেখে অর্থ আত্মসাতেরও অভিযোগ। এবং আইন লঙ্ঘন করে পদ্মা নদী রক্ষা বাঁধের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন। চাঁপাইনবাবগঞ্জে হুমকির মুখে ঘরবাড়ি ও কৃষিজমি। লাঠিসোঁটা নিয়ে দিনের পর দিন পাহারায় বাসিন্দারা। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।